বাবা বলতেন যে আমি এখানে জন্মেছি, এখানেই মরবো, কোথায় পাকিস্তান কোথায় হিন্দুস্তান সে খোঁজাখুঁজি আমার দরকার নেই, আমার জন্ম এখানে, মৃত্যু হবে আমার এখানে। আপনারা জানেন গত একদিন দুদিন হলো এসআইআর এর পর ভোটার লিস্ট বেরিয়েছে এবং ভোটার লিস্টে মুর্শিদাবাদের ভোটারদের সংখ্যা সবচাইতে বেশি বাদ যাবে বলে মনে হচ্ছে। আর যেগুলো আছে এখনো বিচারাধীন সবচাইতে বেশি গোটা মুর্শিদাবাদে প্রায় 11 লক্ষ। আজকে আমি এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি রিটায়ার্ড একজন শিক্ষক, যার বয়স এখন 72 বছর। তিনি একাধিকবার প্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন এবং জেলা পরিষদের সদস্য ছিলেন। আজকে তারও নাম কিন্তু বিচারাধীন অবস্থায় এসছে। তো তার কাছ থেকে শুনে নিব তার অভিজ্ঞতা, কবে থেকে ভোট দিয়েছেন এবং কি কি কারণে তার এইরকম হচ্ছে অবস্থা হলো এবং এখন তিনি কি অনুভব করছেন বা কি ভাবছেন। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ এহসান আলী। আপনি এখন কি করেন? আমি এখন তো অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, তো বাড়িতেই বসে। আপনার এই যে ভোটারের বিচারাধীন, আপনার সহ আপনার স্ত্রীর এবং আপনার পরিবারের আরো বেশ কয়েকজনের নাম এসছে বিচারাধীন অবস্থায়, তো এখন আপনি কি ভাবছেন যে কেন এরকম হলো, যে এত পুরনো আপনি ভোটার একজন, তারপরে এরকম হওয়া কি বাঞ্ছনীয় ছিল? না, এটা কিছুতেই উচিত হয়নি। উচিত হয়নি এই কারণেই যে যারা এখানে জন্মগ্রহণ করেছে আমাদের এই এলাকায়, বিশেষ হুম, করে রানীনগর 1 নম্বর ব্লক, 63 নম্বর রানীনগর বিধানসভা কেন্দ্র, এখানে বাইরের কোনো মানুষ অতীতে এসেছে বলে আমার জানা নেই। আমি 1967 সালে প্রথম ভোট দিই। আচ্ছা। এখানে আমাদের তখন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র ছিল। তারপর থেকে প্রতিটি নির্বাচনেই আমি ভোট দিয়ে এসেছি। যখন আমার তালিকা করা হয় ভোটার লিস্টে, তখন এহসান আলী শেখ হিসাবে যিনি এসেছিলেন, একজন প্রাথমিক শিক্ষক, তিনি আমার বাড়ি থেকে লিস্ট করে নিয়ে গেছেন। আমরা আচ্ছা। শেখ না মন্ডল না আলী এ বিষয়ে আমাদের বড় পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা এই এলাকায় জন্মেছি, হুম, আমরা এই এলাকায় বসবাস করছি, এখানে লেখাপড়া শিখেছি। এখানে আবার গ্রামে স্কুল খুলেছি 1972 সালে। আচ্ছা। স্কুল, প্রাথমিক বিদ্যালয় খুলে আমি স্কুলে, আমাদের প্রায় 3,500 মানুষ বসবাস করে আমাদের এই গ্রামে, মুক্তারপুর গ্রাম। এখানে বাইরের কোনো মানুষ কোনোদিন আসেনি, আবার এখান থেকে কেউ বাইরে চলে গেছে এমন নজিরও নেই। আমাদের এখানে স্কুল ছিল না, প্রাথমিক বিদ্যালয়। আমি প্রথম উদ্যোগ নিয়ে 72 সালে, সেই সময়ে আমাদের এমএলএ ছিল মুর্শিদাবাদের মোহাম্মদ ইদ্রিস আলী, তার কাছেও বারে বারে গেছি। যদিও আমি কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত, তা সত্ত্বেও তার কাছে গেছি। আমাকে নিজের ছেলের মতো দেখতেন উনি। উনি আমার স্কুল করে দিয়েছিলেন। সরকারে তখন যারা ছিল তারা কংগ্রেসের লোক। 72 সালে এই স্কুলেই আমি 42-43 বছর চাকরি করেছি। এই বুথেই, ওটাই আমার বুথ। এখানে আমি নির্বাচনে 78 সালে পঞ্চায়েত সমিতিতে ভোটে দাঁড়াই এবং সিপিআইএম এর প্রার্থী হিসাবে জিতে শিক্ষা স্থায়ী সমিতি রানীনগর 1 ব্লকের কর্মাধ্যক্ষ হই। তারপরে পরপর দুবার আমরা এখানে ভোট করি। আমাদের পার্টির পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল তুমি প্রধান হও। আমি ভোটে দাঁড়িয়েছি, পঞ্চায়েতের দুবার প্রধান হয়েছিলাম। তারপরে ভোটার লিস্ট নিয়ে খুব বেশি মাথা ব্যথা ছিল না। ভোটার লিস্ট আমার নাম আছে, এজেন্টরা দেখবেন আমি ভোটার কিনা, দেখে ভোট দিব। এই পরিস্থিতি, এই অবস্থা তৈরি প্রতিবারই হয়। হুম। এখন এসে প্রশ্ন এলো যে আমি শেখ না কি। আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিলাম 1970 সালে। তারপরে সেখানে আমার নাম ছিল মোহাম্মদ এহসান আলী, সার্টিফিকেটে যেহেতু ছিল, তাই পরবর্তীতে আমি চাকরি পাই, আমার অ্যাপয়েন্টমেন্টও মোহাম্মদ এহসান আলী। ভোটার লিস্টে কি আছে আমরা দেখিনি, পরে যখন আধার কার্ড শুরু হলো তখনই বুঝলাম যে নামটা একই রকম হতে হবে। আমার শেখ থাকবে না, থাকা উচিত না, কারণ সার্টিফিকেটে যেহেতু মোহাম্মদ এহসান আলী আছে, আমার অ্যাপয়েন্টমেন্টও মোহাম্মদ এহসান আলী, স্বাভাবিকভাবেই আমার চাকরির অবস্থায় যে এটা আছে সেটাই রাখতে হবে। আমি আমার নাম সংশোধন করি, দরখাস্ত করি। মোহাম্মদ এহসান আলী হিসাবেই আমার ভোটার লিস্টে পরে নাম সংশোধন হয়, আধার কার্ডও তাই হয়, আমার পিপিও এসছে। আমি পাসপোর্টও করেছি একবার করে, তারপর আবার রেনু করেছি, তার সময় পার হয়ে যাওয়ার পরে আমার নামটা মোহাম্মদ এহসান আলী হিসাবেই আছে এবং ভোট প্রতিবারই দিয়ে আসছি। হুম। এবার হঠাৎ করে নোটিশ এলো যে আপনার নামের ভুল আছে। ভুল আছে তা তো সংশোধন করেছি, নির্বাচন কমিশনকে দরখাস্ত দিয়েই আমি মোহাম্মদ এহসান আলী শেখটা বাদ দিয়ে মোহাম্মদ এহসান আলী রেখেছি। শেখের আমার দরকার নেই, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট, আমার সার্টিফিকেট, আমার পিপিও
সবটা একই রকম করতে হবে। এখন ব্যবস্থা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে একই রকম হতে হবে, তাই আমাকে করতে হয়েছে। আমার নোটিশ আসার পরে নোটিশ সহ আমি সমস্ত কাগজপত্রই জমা দিয়েছি। আমার পাসপোর্ট, আমার পিপিও, আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড সবটা জমা দিয়েছি। আমি জানি যে আমার এই এলাকায় আমি যেভাবে বসবাস করছি আমার নামটা ঠিক আছে, কাজে গোলমাল হওয়ার কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। কিন্তু এখন দেখছি অ্যাডজুডিকেশন লিস্টে চলে এসছে, তার মানে আমি এখন আর ভোটার নই। এখন আমার অনুভূতি কি হবে এই অবস্থায়, যে আমি সারা জীবন এখানে জন্মেছি, বসবাস করছি, মানুষের সঙ্গে যুক্ত আছি। আমি ছাড়াও অনেক মানুষ, এই বুথের প্রায় 500 ভোটারের নামে সেই অভিযোগ এসছে। এই যাদের, বিচারাধীন। হ্যাঁ, বিচারাধীন এসছে 500 ভোটারের বিরুদ্ধে। আমি, আমার স্ত্রী, আমার 2 বৌমা, আমার মেয়ে, তাদেরও বিচারাধীন অবস্থায় এসেছে। এখন অনিশ্চিত হয়ে গেছে, যেহেতু এরা আর ভোটার নেই। এখন হুম। আমাদের কি করণীয়, আমরা কোথায় গেলে সুবিচার পাবো, এটা ঠিক আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে চলছেন, এই দুটো সরকারই একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, জনগণের বিরুদ্ধে চলছেন, এটা আমার ধারণা হয়েছে দীর্ঘ সময় ধরে এই এলাকায় থাকার ফলে। মানুষের সঙ্গে মিশার ফলে মানুষের যন্ত্রণাটা তীব্র, অনেকে আসছেন তীব্র যন্ত্রণার মধ্যে জানতে আসতে চাইছেন, যেহেতু আমি এলাকায় একজন স্থায়ীভাবে বসবাস করি এবং একজন শিক্ষক ছিলাম। অতীতেও মানুষ আমার কাছে নানান কাজে নানান প্রয়োজন এসছেন, সেই আশা থেকেই এখনো আসছেন আমরা কি করব। এখন আমাদের সামনে পথটা কি, বিচারকরা বলছেন সুপ্রিম কোর্ট থেকে নিচ অব্দি যে আমরা সব সংশোধন করে দিব, কিন্তু কবে হবে, কতদিনের মধ্যে হবে, এই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে জনগণ এক প্রকার দিশাহারা। অন্ততপক্ষে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, আমি ছোটবেলায় দেখেছি, আমার বাবা এই গ্রামে জন্মেছেন, কেউ কেউ বলতেন, যেহেতু আমরা বর্ডার লাগোয়া এলাকায়, যে আমাদের জন্য বোধহয় পাকিস্তানটাই আমাদের দেশ। আমার বাবা বলতেন যে আমি এখানে জন্মেছি, এখানেই মরবো, কোথায় পাকিস্তান কোথায় হিন্দুস্তান সে খোঁজাখুঁজি আমার দরকার নেই, আমার জন্ম এখানে, মৃত্যু হবে আমার এখানে। আমার বাবা জন্মেছেন, আমি দেখেছি, জন্মানো তো দেখিনি, কিন্তু বাবার সঙ্গে আমি যতটা দেখেছি, 63 বছর বয়সে মারা গেছেন 1966 সালে। তো তার আগে পর্যন্ত কোনোদিনই উনি মনে করেননি যে আমি এখানকার নাগরিক নই। আমি এটা শুনে এসেছি, আমিও তাই মনে করি আমি এখানকার নাগরিক। এখানকার সরকারিভাবে যে নিয়ম কানুন সবটা মেনে চলি, সংবিধান বা যাবতীয় বিষয়, অথচ আজকে শুনতে হচ্ছে এটা যে আমি ডিনাগরিক হয়ে গেলাম, আমার ভোটের অধিকার নেই, বা এখানে বসবাস করার দাবিও ভবিষ্যতে থাকবে না, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি যতটা জানি একজন শিক্ষক হিসাবে মানুষের সঙ্গে মিশার সুবাদে, যে আমাদের দেশের সংবিধান তো এই কথা বলে না পাকিস্তান একটা হয়েছে হয়েছে, কার জন্য হয়েছে আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমাদের এই দেশটা আমাদেরই। এখানে সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ, সব মতামতের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে, তার অধিকার প্রতিষ্ঠিত, তার চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রেই সংবিধান অনুযায়ী আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার মানুষের পাশে থাকবে। কিন্তু এত জনবিরোধী নীতি নিয়ে চলবে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারই, প্রকাশ্যে বলবেন একটা রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি, মুসলিমদের তাড়িয়ে দিব, এই কথা ভারতবর্ষে বসবাস করে শুনতে হবে, এইটা এক সময় ভাবিনি, এখন শুনতে হচ্ছে। প্রকৃতপক্ষেই এই ব্যবস্থার দিকে আমাদের দেশটা যাচ্ছে। এখন এটা যাওয়ার মূল কারণ হিসাবে আমি যেটা বুঝি, মানুষের জনজীবনে যে সমস্যা তৈরি হয়েছে, জীবন মান, জিনিসপত্রের দাম এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে চলে গেছে। স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের সরকার এবং আমাদের দেশের সরকার, ওনারা জনগণের বিরুদ্ধে জনগণকে ভাগ করতে চাইছেন। অতীতে ছিল না, আমাদের পাশে গ্রাম আছে হিন্দু গ্রাম, মহেশ্বরপুর, চাতরা, গুরাইপুর, হিন্দুপাড়া, এখনো সেই এলাকার মানুষ নানান অনুষ্ঠান করলে আমাদেরকে নিমন্ত্রণ দেয়। এমনকি পুজোর সময় আমরা পাশে মহেশ্বরপুরে পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুলের হেডমাস্টার মদন মোহন রায়, তিনি এখনো বাস করেন, তারা আমাদের বলেন যে তোমরা এসো আমাদের গ্রামে। আমরা দল বেঁধে যাই, আমরা মনে করি না ওটা হিন্দু গ্রাম, এটা মুসলিম গ্রাম, এইটা আমাদের মধ্যে পার্থক্য অদ্যাবধি তৈরি হয়নি। এখনো সম্প্রীতি আছে, এখনো সবটা একমত হয়ে চলি। আমার খুব মনে আছে, আমার স্কুলে ক্লাস 2-এ আমার নাতি পড়ে, পাশে আমাদের গ্রামে এক ঘর আছে,
যারা চর্মকার, জুতো সেলাই করে, সেই বাড়ির একটা ছেলে, দুজনে একই জায়গায় খাচ্ছে রান্না করা খাবার, বামফ্রন্টের জমানায় একই বোতলের জল দুজনে খাচ্ছে। আমি তাদের কাছে ভোট নিয়েছি, তাদের কাছে ভোট চাইতে গেছি, কিন্তু তার একটা পান সাহস করে আমাকে দিতে পারেনি, আপনি খান, যেহেতু আমি মুসলমান। সেই একটা বামফ্রন্টের জমানায় স্কুলের শিক্ষক হয়ে দেখেছি, আমার নাতি এবং ওই চর্মকারের বাড়ির একটা ছেলে একই বোতলের জল একই সঙ্গে খাচ্ছে আর ভাত খাচ্ছে। এর থালার ভাত ও নিচ্ছে, ওর থালার ভাত দিচ্ছে। আমি দেখে অবাক হয়ে গেছি যে এটা না হলে সম্প্রীতি হয়, এটা না হলে আমার স্কুলে শিক্ষকতা করা আমার সফলতা কোথায়? এমন একটা পরিবেশ আমাদের গ্রামে আছে, আমাদের এলাকায় আছে। কেউ কোনো ধর্মের মানুষ মনে করে না, কিন্তু আজকে ভাগ করতে চাইছে। আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি, আমার গ্রামে আমার বাড়ির পাশে মসজিদ, সর্দার সাহেব এক সময় আমাকে বলেছিলেন, আমি পঞ্চায়েতের প্রধান, আমার চাচা হন, যে আমার আমাদের মসজিদে একটা টিউবওয়েল দাও। টিউবওয়েল তো তখন ছিল না। আমি বিডিও সাহেবকে জিজ্ঞেস করি, দেবাশিস মাইতি আমাদের বিডিও ছিলেন তখন, খুবই ভালো মানুষ। তিনি বললেন, না এসান সাহেব, আপনি এটা পারেন না, কারণ মসজিদ একটা ধর্মের। অথচ আজকে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় মন্দির করছে, জগন্নাথ মন্দির, সগর্বে ঘোষণা করছেন আমি রাজারহাটে দুর্গাঙ্গন করব, সগর্বে বলছেন আমি শিলিগুড়িতে মহাকাল মন্দির করব। একটা রাজ্যের সংবিধানের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী তিনি কোনো ধর্মের হতে পারেন না, কোনো বর্ণের হতে পারেন না, তিনি সব মানুষের মুখ্যমন্ত্রী। সব মানুষের ট্যাক্সের টাকাই তার তহবিলে জমা হয়। তিনি সেই টাকা দিয়ে সগর্বে বলছেন আমি মন্দির করব, তিনি বলছেন আমি এইভাবেই চলবো, তা কেউ বাধা দিতে পারবে না। এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের এই রাজ্যের মানুষের বড় দায়িত্ব এসে পড়েছে। বিশেষ করে এই রাজ্যে এবং কেন্দ্রের যে দুটো সরকার, তাদের বিরুদ্ধে জনমতকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে পরাস্ত করা, এটা আজকের দিনে আমাদের বোধহয় একটা গুরু দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। সে দায়িত্ব আমাদের অবশ্যই পালন করতে হবে। এই বয়সে এসে ভাবছিলাম যে সব মানুষই মিশে চলবো, একইভাবে থাকবো, কিন্তু আজকের দিনে দেখছি সব মানুষ আমার বাড়িতে এসে বলছে এদেরকে সরাতে না পারলে তো আমাদের নিস্তার নেই। এই পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির অবসান হওয়া উচিত আমি মনে করি। মানুষ রাত্রিবেলায় ঘুম যাচ্ছে না, অনেক রাতে এসে অনেকে বলছেন আমাদের এখন কি হবে, আমরা এখন কোথায় যাব, আমরা কি ভোট দিতে আদৌ কোনোদিন পাবো? প্রকাশ্যে বিজেপির পক্ষ থেকে বলছেন এরা সব বাতিল হয়ে গেছে। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রকাশ্যে বলছেন 1,25,00,000 ভোটার বাদ। তারপরও বিচার বিভাগ বলছেন আমরা ঠিক করব। আমরা কোনটা বিশ্বাস করব, বিজেপির কথা না রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা না বিচার বিভাগের কথা? আমাদের এখন মানুষেরা, সে আমার মতো লেখাপড়া জানা শিক্ষক, প্রাক্তন শিক্ষক হতে পারে, বা একজন নিরক্ষর মানুষ লেখাপড়া জানে না বা ক্ষেতমজুর, সবাই একটা দিশাহীন ভাবে চলাফেরা করছেন, সবাই কিং কর্তব্য মূঢ় হয়ে গেছেন যে আমরা কি করব, আমাদের সামনেরটা কি আছে, আমরা কি করতে পারি। এই একটা পরিস্থিতি। আমাদের প্রতিদিন শোনানো হচ্ছে পাশের বাংলাদেশের কথা, সেখানে অত্যাচার হচ্ছে, সেটাও তো মানুষ দেখছে বা শুনছে আমাদের কাছাকাছি এলাকায়। তার চাইতেও খারাপ হয়ে গেছে ভারতবর্ষ। বাংলাদেশ একটা সময় পাকিস্তান ছিল, সেটা বাংলাদেশ হয়ে গেছে। তার থেকে অবনতি ঘটেছে আমাদের ভারতবর্ষের, যেখানে ধর্মনিরপেক্ষ একটা দেশ, সে দেশটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যার বিরুদ্ধে সমস্ত মানুষকে রুখে দাঁড়ানো উচিত, এটা আমি মনে করি। এছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ আছে বলে মনে হয় না। তো এই অবস্থায় আপনার কি কোনো অনুরোধ আছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে, যে আপনাদের এইরকম এই বয়সে এসে দেখতে হচ্ছে যে আপনারা আজকে বিচারাধীন অবস্থায় আছেন, তো সে বিষয়ে কি? না, এই বিষয়ে তো অনুরোধ করে কোনো লাভ নেই। প্রকাশ্যেই তে বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলছেন প্রকাশ্যেই মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম জনসংখ্যার বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রকাশ্যেই যা করছেন, সগর্বে বলছেন আমি মন্দির করব, জগন্নাথে দীঘায় করব জগন্নাথ মন্দির, আমি কলকাতায় রাজারহাটে করব দুর্গাঙ্গন, শিলিগুড়িতে করব মহাকাল মন্দির, প্রকাশ্যেই বলছেন। কাজে এই ধরনের সরকারের কাছে বা নেতৃত্বে যারা আছেন তাদের কাছে কোনো অনুরোধ করে তো লাভ নেই। এখন আমাদের একটাই কর্তব্য হচ্ছে এইসব সরকারের বিপক্ষে, এইসব দলের বিপক্ষে জনমত তৈরি করা। এছাড়া এদের কাছে অনুরোধ করে কোনো লাভ নেই। বিচার ব্যবস্থার কাছে আমাদের অনুরোধ যে নিরপেক্ষভাবে দেখা, যারা এতদিন ভোটার ছিল, আমরা যেভাবে জেনেছি যে যারা ভোটার ছিলেন
অথচ বাদ পড়া উচিত সেগুলো আগেই বাদ পড়ে গেছে। আর যেগুলো এখন আছে হুম। বিচারাধীন অবস্থায়, এরা তো সবাই ভোটার, এরা তো নাগরিক না, এরা তো বিদেশ থেকে আসা না, এটা সরকারিভাবে স্বীকৃত। হুম। এদের নামের ভুল হয়েছে। হুম। এদের কারো আমার আলী ছিল, শেখ ছিল, শেখ পরিবর্তন করে আলী করেছি 2025-এ, 2002-এ বা তার আগে শেখ ছিল। হুম। কারো নামের ক্ষেত্রে একটু কোনো হেরফের হয়েছে, এরকম সমস্যা, টুকিটাকি বিষয় নিয়ে বেনাগরিক হয়ে যাবে, এটা তো ভাবতেই কেমন লাগে। হ্যাঁ, ভুল ভুল সংশোধন হতে পারে, ভুল আছে, ভুল যারা করেছে ভোটার লিস্ট তারাই করেছে, ভুল তো আমি করিনি। হুম। আমি তো বলিনি আমার এহসান আলী বাদ দিয়ে তুমি নাম লেখো এহসান শেখ। হ্যাঁ। আমি মোহাম্মদ এহসান আলী বলেছি। উনি বলেছেন আপনার বাবা তো মন্ডল ছিল, আপনি কি শেখ নাম মন্ডল হবে? আমি বললাম কিচ্ছু দরকার নাই, আমার মোহাম্মদ এহসান আলী দরকার। এখন সরকারিভাবে একটা কথা বলা হয়, নামের প্রথম অক্ষর, নামের শেষ অক্ষর, আমার শেষ অক্ষরটা কি হবে এই করতে গিয়ে বসিয়ে দিয়েছেন সেই সময়ের একজন প্রাথমিক শিক্ষক, যিনি 6 পর্যন্ত পড়ে শিক্ষকতা পেয়েছিলেন, তিনি লিস্ট করেছিলেন যখন 67 সালে বা তারও আগে, তিনি বসিয়ে দিয়েছেন, আমি তো বসাতে বলিনি। অথচ সেইটা সংশোধন করে নিয়েছি, ভুল ছিল, ভুলটা আমি সংশোধন করেছি আমার কাগজপত্র দিয়েই। আর আজকে আমাকে বলা হচ্ছে সেই সংশোধন থেকে যাক, আপনি বেনাগরিক ডিনাগরিক ডি ভোটার করে দিচ্ছেন। এর চাইতে কষ্টের দুঃখের আর কি হতে পারে? এই সময় এটা শুধু আমার ক্ষেত্রে না, আমার গ্রামে 1000-1100 আমার এই বুথে ভোট আছে, তার মধ্যে 500-র উপর ভোটার এরকম বেনাগরিক হয়ে গেছে, সবাই একই রকম। তারা কার কাছে যাবে, কাকে বিচার দেবে? এখন তাদের কিচ্ছু করার নেই, এটা কোর্ট বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন 1,20,25,00,000 বাদ পড়ে গেছে। আর বিজেপি প্রধানমন্ত্রী তা তো বলছেনই, এদের আমরা বাদ দিয়ে দিব, এদের ভোটের দরকার নেই। কাজে কারো কাছে কোনো অনুরোধ করে আমাদের লাভ নেই। অনুরোধ একটাই, বিচার ব্যবস্থার প্রতি আমাদের এখনো ন্যূনতম আস্থা আছে, পুরোপুরি না থাকলেও বিচার ব্যবস্থা সঠিক কাজ করবেন। এইসব ভোটাররা যেন ভোট দিতে পারে আগামী বিধানসভা, তার ব্যবস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন, এই আস্থা এই ভরসা আমাদের মানুষের আছে, সেটা আমি এখনো ভুলে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ইনি একজন বয়স্ক মানুষ হয়ে আমাদের ভারতের যে বিচার ব্যবস্থা আছে তার প্রতি ভরসা রাখছেন। এখন আমাদের প্রত্যেকেরই বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে, দেখা যাক কি হয়।